Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important topic in English grammar, that is the construction of the sentences. Uh, how many sentences are there in English grammar? Structurally, sentence has three parts: simple sentence, compound sentence, and complex sentence. According to the function and action, the sentence has five parts: assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. So let's go the main topic. তো আজকে আমরা আর দেরি না করে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? বাক্য। তো গঠনগত বা সেন্টেন্সকে আমাদের প্রশ্ন যদি কেউ করে যে সেন্টেন্স কয় প্রকার, আমরা মানে আশঙ্কাভাবে ভুল করে ফেলি যে সেন্টেন্স কেউ বলি 3 প্রকার, কেউ বলি 5 প্রকার। এখন কোশ্চেনের উপর ডিপেন্ডেবল হয়ে বলতে হবে যে সেন্টেন্স কয় প্রকার। এখন তোমাকে ধরো কেউ জিজ্ঞাসা করলো যে সেন্টেন্স কয় প্রকার, তুমি যদি প্রথমেই বলে দাও যে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাহলে টিচার বলবেন না তুমি ভুল বলেছো। তাহলে যদি এবার বলো সেন্টেন্স 5 প্রকার, সেটাও অ্যান্সার ভুল হবে। তাহলে আমাকে কোশ্চেন যেটা করবে, যে বিষয়ে কোশ্চেন করবে, কোশ্চেনের ধরন অনুসারে আমার অ্যান্সার বলতে হবে। তো আমাদের জিজ্ঞাসা করা উচিত যে গঠনগত অনুসারে সেন্টেন্স কয় প্রকার, না আকৃতি প্রকৃতি অনুসারে সেন্টেন্স কয় প্রকার। বা তো এখন এই দুই লজিকটা আজকের ক্লাসে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এই ক্লাসটা করার পরে তোমাদের এই সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স মানে কয় প্রকার কি কি, তাহলে এইরকম সমস্যা বা এইরকম একটা গোলকধারা তোমাদের আর পড়তে হবে না। তো যাই হোক, আমরা শুরু করে দিই যে সেন্টেন্স কয় প্রকার। তাহলে দেখো, গঠনগত অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। গঠনগত অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? সরল বাক্য। নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স শব্দের অর্থ জটিল। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তো এখন এই গঠনগত অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তাহলে কি কি দেখলাম? সিম্পল সেন্টেন্স। সিম্পল শব্দের অর্থ সরল বা সাধারণ। তাহলে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, মানে যে বাক্য কোনো ঘর বোঝে না। আর কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি বলতো? জটিল। জটিল আসবে, জটিলতা। জটিলতা তার মানে এই অর্থে বাংলা যে জটিল সেই জটিল নয়, এখানে হচ্ছে আমাদের মানে বেসিক্যালি আমাদের রিলেটিভ প্রোনাউনগুলো যোগ হবে। যেমন ডব্লিউ যুক্ত শব্দ, হু, হুইজ, হোম, হোয়াট, হোয়েন, এই সমস্ত শব্দগুলো যোগ হবে। এবার দেখো, আমরা আসি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি বলতো? যৌগিক বাক্য। যৌগিক বাক্য মানে একাধিক বাক্যগুলোকে যে লিঙ্কের দ্বারা যুক্ত করে একটি বাক্যে পরিণত করবে, সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসি, দেখো আমরা মানে প্রথমেই আমরা একটা সম্যক ধারণা তৈরি করে নিচ্ছি যে সেন্টেন্স কয় প্রকার, গঠনগত অনুসারে সেন্টেন্স কয় প্রকার এবং আকৃতি ও প্রকৃতি অনুসারে সেন্টেন্স কয় প্রকার। তো যাই হোক, আমরা আর সে বিষয়ে দিকে না তাকিয়ে আমরা একটু মানে টোটাল স্ট্রাকচার অফ সেন্টেন্সটা একটু দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি বললাম বলতো? গঠনগত অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি বললাম? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স, মানে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। এবার আমরা মানে আকৃতি ও প্রকৃতি অনুসারে সেন্টেন্স কয় প্রকার দেখলাম। আকৃতি ও প্রকৃতি অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। আর অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। এখন এই 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে এবার আমি বোর্ডে দেখো আলোচনা করেছি। দেখো, আকৃতি ও প্রকৃতি অনুসারে সেন্টেন্স কয় প্রকার বলতো? 5 প্রকার। আকৃতি ও প্রকৃতি অনুসারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। কি কি বলতো? অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য; অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? বিস্ময়সূচক বাক্য। এবার দেখো, বিবৃতিমূলক বাক্যগুলো কেমন বাক্য বলতো? সাধারণ বাক্য। যে বাক্যে কি থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। কি কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তো একটা ইন জেনারেলি আমরা যখন কোনো বাক্য লিখতে যাই, তখন আমাদের 3টে জিনিস থাকে অবশ্যই বাঞ্ছনীয়। কি কি বলতো? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। তো এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। তাহলে এই যে ফরমেশনের কথা বললাম, যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে তোমার ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে, এটি হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্যের উদাহরণ। তাহলে এটা একটা সরল সাধারণ উদাহরণ। আমরা কেমন বলতে পারি বিবৃতি বাক্যের উদাহরণ হিসেবে? লক্ষ্য করো, ধরো বলা হলো হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হিটার সাবজেক্ট, প্লেসটা হচ্ছে ভার্ব,
ফুটবলটা অবজেক্ট এবং শেষে একটা ফুল স্টপ দিচ্ছি, তাহলে এটা কি বিবৃতিমূলক বাক্যের একটা উদাহরণ, মানে সাধারণ বিবৃতি। নাম্বার 2 দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ শব্দের অর্থ কি বলতো? প্রশ্নবোধক বাক্য। কি বাক্য? প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে? প্রশ্ন, এই মানে কথাটার মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে, যে প্রশ্ন একটা চিহ্ন থাকবে, নোট অফ ইন্টারোগেশন থাকবে। তাহলে আফটার এন্ডিং দ্য সেন্টেন্স আর নোট অফ ইন্টারোগেশন মাস্ট বি অ্যাসার্টেড। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? একেবারে বাক্যের শেষে আমরা কি দেখবো? একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। সেই জিজ্ঞাসা চিহ্ন দেখে বুঝবো যে বাক্যটা ইন্টারোগেটিভে রয়েছে। তো এখন দেখো, এখন ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ ইউর নেম। কি জিজ্ঞাসা করলো? দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম। তো এখন এই বাক্যে দেখো আমরা শেষ করছি কি? একটা নোট অফ ইন্টারোগেশন দিয়ে। তাহলে এই যে প্রশ্ন করলাম, এই প্রশ্ন করার পদ্ধতিটাকেই বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এবার লক্ষ্য করো, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ কি লিখেছি বলো তো? দেখো আদেশ, অনুরোধ ও উপদেশমূলক বাক্য। কি বাক্য? আদেশ, অনুরোধ আর উপদেশমূলক বাক্য। তো এখন এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো ইম্পারেটিভ মুডে থাকে। দেখো আমরা ইন জেনারেলি কোনো সেন্টেন্স যখন লিখতে যাই, সেই সেন্টেন্স লিখতে গেলে আমাদের তিনটে জিনিস পরপর সাজাতে হয়। কি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবং এমন কিছু কিছু সময় থাকে যে সাবজেক্ট উজ্জ্ব থাকে, প্রথমে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। তো সাবজেক্ট যখন উজ্জ্ব থাকবে এবং ভার্ব দিয়ে প্রথমে শুরু হবে, তখন সেই সমস্ত বাক্যগুলোই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো এবার দেখো সে কেমন ধরনের বাক্য। ধরো সাপোজ বলা হলো ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। এখন দেখো এখানে কোনো কর্তা নেই। যদি বলতো ইউ ওপেন দ্য ডোর বা উই ওপেন দ্য ডোর, তাহলে আলাদা ব্যাপার ছিল। দেখো বিষয়টা হচ্ছে এখানে আমরা ওপেন দ্য ডোর, ওপেন মানে খোলো, এটা হচ্ছে ভার্ব, আর দ্য ডোরটা কি বলতো? অবজেক্ট। তাহলে এখন মূল বিষয়টা কি দাঁড়ালো বলতো? ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর শব্দের অর্থ কি বলতো? দরজাটি খোলো। তো যাই হোক, এখন বিষয়টা হলো এই মানে ভার্ব দিয়ে শুরু হলে ও বাক্যের অর্থ পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। তাহলে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। এবার ধরো বলা হলো প্লিজ হেল্প মি গ্লাস অফ ওয়াটার। প্লিজ হেল্প মি এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। এখন লক্ষ্য করো, প্লিজ মানে কি বলতো? দয়া করে। তাহলে দয়া করে আমাকে এক গ্লাস জল দিয়ে সাহায্য করো। তাহলে এই যে প্লিজ লিখলাম, এটাও। এবার দেখো প্লিজের পরেই দেখো হেল্প আছে। হেল্পটা কি বলতো? ভার্ব। তারপরে মি, তারপরে এ গ্লাস অফ ওয়াটার, এগুলো এটা অবজেক্ট, এটা বাড়তি অংশ। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো বলতো? তাহলে বিষয়টা এই দাঁড়িয়েছে যে আমাদের প্রথমে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট উর্ধ্ব থাকবে। এবার দেখো, তাহলে এটা প্লিজ যখন থাকবে তখন অনুরোধ করা, উপদেশ দেবা। ধরো বলা হলো ওবে ইওর এল্ডার, বড়দেরকে মেনে চলো। ওবে ইওর এল্ডার্স, বড়দেরকে তুমি মেনে চলো। আচ্ছা ওবে ইওর এল্ডার্স এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এটা কি হচ্ছে? বড়দেরকে মেনে চলো, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে এই যে বাক্যগুলো লিখলাম, এই সব বাক্যগুলোই হচ্ছে একটা মানে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দিলাম। আচ্ছা এবার আমরা দেখো, এবার আমরা অপারেটিভ সেন্টেন্সে ফিরে আসি। দেখো অপারেটিভ সেন্টেন্সটা কি জিনিস বলতো? দেখো অপারেটিভ সেন্টেন্স মানে কি লিখেছি? ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তাহলে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তাহলে অপারেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখো কি বলা হচ্ছে? অপারেটিভ সেন্টেন্স এর মানে কি বললাম বলতো? ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। মানে এমন কিছু বাক্য লিখতে হবে যেগুলো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। যেমন ধরো মনে করো মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে ঈশ্বরের কাছে আমরা কি করি? প্রার্থনা করি। তাহলে এই যে ঈশ্বরের কাছে যা কিছু চাওয়া হয় এটা প্রার্থনা করা হয়, তাহলে এটা একটা প্রার্থনামূলক বাক্য, প্রেয়ার করা হচ্ছে। তাহলে এটা অপারেটিভ সেন্টেন্স। এবার দেখো আরো আছে, ধরো বলা হলো মে ইউ বি হ্যাপি, তুমি খুশি থাকো বা খুশি মানে সুখী হও। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি হচ্ছে বলতো? ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। কিংবা আরেক ধরনের বাক্য হয়, এটাও অপারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। যেমন ধরো বললো লেট মি ডু দ্য ওয়ার্ক, কাজটা আমাকে করতে দাও, এটা সাজেস্ট করছে। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি কি দেখতে পেলাম বলতো? প্রার্থনা প্রকাশ পাবে এবং ইচ্ছা প্রকাশ করবে, সেই সমস্ত বাক্যগুলি হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। তো এবার আসি, এবার শেষ বাক্য কি আছে বলতো? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি শব্দের অর্থ কি বলতো? বিস্ময়সূচক বাক্য। তো এবার বিস্ময়সূচক বাক্যটা কেমন ধরনের বাক্য? দেখো একেবারে আফটার দ্য এন্ডিং অফ দ্য সেন্টেন্স আর নোট অফ এক্সক্লামেশন মার্কস মাস্ট বি নেসেসারি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স,
দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বলতো বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি লিখবো? দেখো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জয়লাভ করেছি। তাহলে এবার দেখো, তাহলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তারপরে ধরো বলা হলো অ্যালাস আই অ্যাম আন্ডান, আই অ্যাম আন্ডান, আমি অকৃতজ্ঞ মানে অকৃতকার্য হয়েছি। দেখো অ্যালাস, অ্যালাস মানে দুঃখের সঙ্গে বললাম, তাহলে একটা উপরের বাক্যটা কি আনন্দ প্রকাশ পাচ্ছে, আবার নিচের বাক্যটা কি দুঃখ প্রকাশ পাচ্ছে। এই আনন্দ দুঃখ সুখ দুঃখ হাসি কান্না এই সমস্ত জিনিসগুলো যে সমস্ত শব্দ দিয়ে প্রকাশ করা হয়, যেমন ফি শেম, যেমন ফি শেম, হ্যালো, তাহলে এই ধরনের যে শব্দগুলো আছে ওয়ে, ওয়ে, তাহলে এই যে শব্দগুলো আমরা ইউজ করছি ওয়ে, তো এখন যাই হোক হে, এই সি হে, তো এই যে শব্দগুলো আমরা ইউজ করছি এগুলো হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা কিছু কিছু মানে সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তারপরে আমাদের মানে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শেষে একটা বিশেষক চিহ্ন থাকবে, ঠিক আছে? তো এই চিহ্নগুলো দেখে বুঝবো যে এটা এই বাক্য। তো এখন আমরা অন্যান্য আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আজকে গঠনগত অনুসারে সেন্টেন্স কয় প্রকার এবং তার সম্মুখ একটা কনসেপ্ট আমরা নিয়ে নেব, যে কনসেপ্টটাকে মানে কাজে লাগিয়ে পরবর্তীতে সমস্ত রকমভাবে সেন্টেন্সের যে মানে ট্রান্সফরমেশনগুলো পড়ে, যেমন হয়তো কোনো কমপ্লেক্স সেন্টেন্স দিল সেখান থেকে সিম্পল করতে হতে পারে, বা সিম্পল কোনো সেন্টেন্স দিল সেটা কম্পাউন্ড করতে হতে পারে, কিংবা কোনো কম্পাউন্ডেশনে কোনো সেন্টেন্স আছে সেটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হতে পারে। তাহলে এই যে ট্রান্সফরমেশন, আজকের ক্লাসের পরে তোমাদের কাছে ট্রান্সফরমেশন একদম জলপাত হয়ে যাবে, এত সুন্দরভাবে বুঝতে পারবে যে পরবর্তীতে কোনো ক্লাস তোমাদের কোনো রকমভাবে অসুবিধা হবে না। তো এখন দেখো আমরা প্রথমেই আজকে গঠনগত অনুসারে সেন্টেন্স যে 3 প্রকার, সেই 3 প্রকার সেন্টেন্স সম্পর্কে আজকে আলোচনা করছি। নাম্বার 1, প্রথমে কি বলেছিলাম বলতো? সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স শব্দের অর্থ কি বলতো? সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। আচ্ছা, সরল বাক্য কি জিনিস? দেখো, যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের বাংলা মানে কি বলতো? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। তাহলে যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্স বলে। তাহলে কি দেখলাম? যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে এটা হলো, এবার উদাহরণ আমরা একটা দেখে নিই, সে কি ব্যাপার। দেখো, ধরো বলা হলো আই লাইক অরেঞ্জ। এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা কি বলতো? ভার্ব, অরেঞ্জটা অবজেক্ট। এখানে লাইক মানে পছন্দ করা, তাহলে এখানে এই লাইকটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই বাক্যের ফাইনাইট ভার্ব কোনটা বলো তো? লাইকটা হচ্ছে বাক্যের ফাইনাইট ভার্ব। তো এখন আমরা দেখি, দেখো বিষয়টা হলো, তাহলে যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আমার সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে যে শর্তটা প্রয়োজন সেটা কি বলতো? যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে বা সমাপিকা ক্রিয়া থাকবে তাকে কি বলবে? সরল বাক্য বলবে। তাহলে এখানে দেখো একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই বাক্যটা নিঃসন্দেহে কি সরল বাক্যের উদাহরণ। নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি বলতো? জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। জটিল বাক্য কি ব্যাপার? দেখো, তাহলে যে বাক্যে দুটি অংশ থাকবে, যে বাক্যে দুটি অংশ থাকবে, একটি প্রধান অংশ এবং অপরটি অপ্রধান অংশ,
যে ক্ষেত্রে অপ্রধান অংশটি অপ্রধান অংশটি প্রধান অংশের উপর নির্ভর করবে, প্রধান অংশের উপর নির্ভর করবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবার দেখো আমাদের একটা বিষয় একটু বলার আছে যে ক্লাস করার সময় আমরা বলেছিলাম, দেখো রিলেটিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, ওই রিলেটিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যে ফরমেশনে যেভাবে অ্যান্সার লেখা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও সেইভাবে লেখা যায়। তো আমরা একসঙ্গে বলে দিতে পারি এইভাবে যে মানে কমপ্লেক্স সেন্টেন্স আর রিলেটিভ প্লাস একই জিনিস। তো এখন দেখো সেটাই লেখা হচ্ছে যে বাক্যে দুটি অংশ থাকবে, একটি প্রধান অংশ এবং অপরটি অপ্রধান অংশ। যে ক্ষেত্রে অপ্রধান অংশটি প্রধান অংশের উপর নির্ভর করবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ধরো প্রধান বলতে কি বলতে, ধরো কোনো গ্রাম পঞ্চায়েতের অধীনে তুমি যদি বসবাস করো তাহলে গ্রাম পঞ্চায়েতের যে হেড তাকে প্রধান বলা হয়। এখন প্রধান ধরো অনুপস্থিত আছে, সে কোনো একটা কারণে হয়তো তার শারীরিক অসুস্থতার কারণে সে অ্যাবসেন্ট আছে, তাহলে সে একজন উপপ্রধান আছে, তো সেই উপপ্রধান সেই দিনের কাছে সামলাবে। ঠিক আমরা স্কুলের দিকে তাকালে স্কুলে যে প্রধান শিক্ষককে মানে হেডমাস্টার মশাই, উনি প্রধান শিক্ষক, ওনার পরে কি আছে বলতো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওনাকে সাহায্য করার জন্য। এখন ধরো যাই হোক মানে হেডমাস্টার যদি যেদিন আসবেন না সেদিন স্কুল পরিচালনা করবে কি, অন্য কোনো টিচার তো করবে না, তাহলে অ্যাসিস্ট্যান্ট মাস্টারই করবে। তাহলে ঠিক এরকম ভাবে বুঝে নাও যে কমপ্লেক্স সেন্টেন্সটা কি ব্যাপার, এখানে প্রধান অংশ থাকবে আর অপ্রধান অংশ, মানে হেডমাস্টার মনে করো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মনে করো, প্রধান মনে করো, উপপ্রধান মনে করো। তাহলে বিষয়টা হচ্ছে কি বলতো, প্রধানের উপরে নির্ভরশীল কি থাকবে, উপপ্রধান, বা প্রধান শিক্ষকের উপর নির্ভরশীল থাকবে কি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। তাহলে এখন বিষয়টা হলো ঠিক তদ্রূপ ভাবে কমপ্লেক্স সেন্টেন্সের দুটি পার্ট, কি একটা প্রধান পার্ট থাকবে আর একটা অপ্রধান পার্ট থাকবে। যে ক্ষেত্রে অপ্রধান পার্টটি প্রধান পার্টের উপর নির্ভরশীল থাকবে তখন সেই বাক্যটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তো যাই হোক, এবার একটা উদাহরণ দেখলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো ধরো বলা হলো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, he wrote গীতাঞ্জলি, he wrote গীতাঞ্জলি। ধরো এই কোশ্চেনটা ছিল এই প্রশ্নটাকে তোমাকে বললো টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করো, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করো। তাহলে কি লিখবে বলো তো, যেহেতু ব্যক্তিবোধক আছে রবীন্দ্রনাথ, এই হিও একই ব্যক্তি, তাহলে হু যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো, দেখো রবীন্দ্রনাথ was a great poet, was a great poet who wrote গীতাঞ্জলি, who wrote গীতাঞ্জলি। তাহলে এবার দেখো আমাদের বিষয়টা কি বলেছি বলতো, একটা মেন পার্ট থাকবে, একটা সাব পার্ট থাকবে। দেখো রবীন্দ্রনাথ was a great poet, এটা মেন পার্ট। তারপরে দেখো who wrote গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। এখন বিষয়টা হচ্ছে এই ধর এখান থেকে কেটে নাও, মনে করো হু রোড গীতাঞ্জলি, প্রশ্ন করো তো হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছিল? উত্তর আমরা কি পাচ্ছি বলতো, এর মধ্যে কি উত্তর রয়েছে না, একে মানে প্রথম পার্টের উপর নির্ভরশীল করতে হচ্ছে, মানে রবীন্দ্রনাথের উপর, রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, এই পার্টের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তাহলে এখানে কি বলতো, হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছিল? তাহলে অ্যান্সার আমরা কি লিখছি, যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিল। তাহলে এই পার্টটা এই হু থেকে রোড গীতাঞ্জলি, এটা তোমার হচ্ছে সাব পার্ট, এটা কি পার্ট, সাব পার্ট, আর এটা হচ্ছে সাব পার্ট। আর মেন পার্ট কোনটা বলো তো, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা কি মেন পার্ট। তাহলে সাব পার্ট আর মেন পার্ট এই দুটো পার্ট হয়ে গেল। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ দিলাম। এবার আসি, দেখো এবার আসি, তাহলে আমরা কি দেখলাম বলতো, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। তাহলে যে সেন্টেন্স একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাকেই সরল বাক্য বা মানে তাকেই সরল বাক্য বলা হবে। ফাইনাইট ভার্বের বাংলা মানে কি বলতো, সমাপিকা ক্রিয়া। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি লিখলাম বলতো, কমপ্লেক্স মানে জটিল বাক্য। তাহলে যে বাক্যে দুটি অংশ থাকবে, একটি প্রধান অংশ এবং অপরটি অপ্রধান অংশ, যে ক্ষেত্রে অপ্রধান অংশটি প্রধান অংশের উপর নির্ভর করবে তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলবে। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি রোট গীতাঞ্জলি। এই প্রশ্নটাকে যদি টার্ন ইনটু কমপ্লেক্স করতে বলে অ্যান্সার কিভাবে লিখবে, যে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হু রোট গীতাঞ্জলি। তাহলে হু রোট গীতাঞ্জলি এটা মেন মানে সাব পার্ট, আর রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট এটা মেন পার্ট। তো এই হলো আমাদের সিম্পল কমপ্লেক্স। আর একটা বাকি আছে কম্পাউন্ড সেন্টেন্স, ওটা একটু দেখে নিই। দেখো
কম্পাউন্ড সেন্টেন্সটা কি দেখো, তাহলে গঠনগত অনুসারে সেন্টেন্সের তিন প্রকার সেটা আমরা করে ফেলছি। কম্পাউন্ড সেন্টেন্স, যা কম্পাউন্ড সেন্টেন্সটা কি বলতো, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক, যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যটা কি ব্যাপার বলতো, যে সেন্টেন্সে একাধিক বাক্যগুলি কি লিখতে পারি বলতো, যে সেন্টেন্সে একাধিক বাক্যগুলি, একাধিক বাক্যগুলি লিঙ্কার দ্বারা যুক্ত হবে। কিসের দ্বারা যুক্ত হবে? লিঙ্কার দ্বারা যুক্ত হয়ে, যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করবে। একটি মাত্র বাক্য গঠন করে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন ধরো মনে করো, একটা উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। তাহলে এখানে বাট হচ্ছে লিঙ্কার। তাহলে এই দুটি বাক্যকে আমরা যুক্ত করছি কিসের দ্বারা বলো তো? লিঙ্কার বাট দ্বারা। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট, ভালো কেমন লেগেছে তোমাদের বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবে।